তুমি কি যোগজীকরণ দেখে ভয় পাও? তবে আজকের ক্লাস তোমার জন্য। আমরা একদমই বেসিক থেকে তোমাদেরকে যোগজীকরণ শিখাবো। জাস্ট ক্লাসগুলো যদি ধৈর্য সহকারে করো, ইনশাআল্লাহ তুমি যোগজীকরণের ম্যাথ পারবাই, গ্যারান্টি। চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্টে দেখো, যোগজীকরণ আসলে কি এটা আমরা একটু বুঝবো। যোগজীকরণ মানে হচ্ছে ভাই যেটাকে আমরা ইন্টিগ্রেশন বলি বা সমাকল বলি, অথবা আরেকটা কথা বলতে পারি, সেটা হচ্ছে অন্তরীকরণের বিপরীতটাই হচ্ছে তোমার যোগজীকরণ। তো ভাই যোগজীকরণ দিয়ে আসলে আমরা কি করব এটা একটু বুঝবো। দেখো, এখানে বলা হয়েছে, দেখো, যোগজীকরণের মাধ্যমে মূলত কোনো ফাংশন বা লেখচিত্র বা দুইটি ফাংশনের মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল নির্ণয় করব। তো আমাদের আসলে যোগজীকরণের প্রয়োজনটা কেন বলতো? একটাই মাত্র কারণ, আমরা কোনো ফাংশনের কি করব বলতো, ক্ষেত্রফল বের করব। আমরা কিন্তু ছোটবেলাতে ক্ষেত্রফল বের করা শিখছি, বৃত্তের ক্ষেত্রফল বের করা শিখছি, যে কোনো সরল রেখার ক্ষেত্রফল বের করা শিখছি, তাই না? তারপরে তোমার হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করছি। সেগুলো কিন্তু আমরা একটা নির্দিষ্ট সীমা ছিল, সূত্র ছিল, সেটা ইউজ করে বের করতে পারছি। কিন্তু যোগজীকরণটা আসলে কেন দরকার বলো? চলো এখানে আমরা একটা গ্রাফ দেখব। এটা হচ্ছে তোমার y সমান সমান সাইন এক্স এর গ্রাফ। এই গ্রাফটা একটু ভালো করে ফলো করো। তো ভাইয়া দেখো, ধরো একটা আমি গ্রাফ জাস্ট অঙ্কন করতেছি। এই যে অংশটা, এটা আরো সামনের দিকে থাকতে পারে। এই অংশটা ভালো করে ফলো করো। এই যে গ্রাফ, এই গ্রাফে দেখো এটা একদম কিন্তু এলোমেলো, তাই না? এটা কিন্তু কোনো সরল রেখা না, কোনো ত্রিভুজ না। তো এই টাইপের যে রেখাগুলো আছে বা গ্রাফগুলো আছে, এই অংশগুলোর ক্ষেত্রফল বের করাটাই হচ্ছে তোমার যোগজীকরণ। ধরো আমি এখন এই অংশটার হচ্ছে তোমার ক্ষেত্রফল বের করবো, এই অংশটার ভিতর জন্য। তো এটা আমি কেমন করে করব? তো এই অংশের ক্ষেত্রফল বের করতে হলে আমাদেরকে অবশ্যই যোগজীকরণ করতে হবে। ধরো এই অংশের যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে কি করতে হবে? অবশ্যই যোগজীকরণ করতে হবে। তারপরে দেখো, এখানে আমরা আরেকটা গ্রাফ রাখছি। এটা একটু ভালো করে ফলো করো। ধরো এই গ্রাফটা একটা হচ্ছে তোমার মানে বক্ররেখা। এটা কি দেখো তো ভাইয়া, এটা কিন্তু তোমার বক্ররেখা, এটা কিন্তু সরল রেখা না, একটা বক্ররেখা। আর যদি একটা সরল রেখার, এই ধরো একটা তোমার সরল রেখা, তো একটা বক্ররেখা আর একটা সরল রেখার আমরা অঙ্কন করছি। অঙ্কন করার পরে ফলে দেখো এখানে একটা আবদ্ধ একটা অংশ তৈরি হয়েছে, মানে একটা বদ্ধ অংশ তৈরি হয়েছে না? এই যে আবদ্ধ অংশটা আছে, আবদ্ধ, এই আবদ্ধ অংশের যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই, তখন আমাদেরকে কি করতে হবে? তখন আমাদেরকে যোগজীকরণ করতে হবে। তো আসলে এই জন্যই আসলে যোগজীকরণটা প্রয়োজন। আমি আশা করি তোমাদেরকে যোগজীকরণের বেসিক ধারণাটা দিতে পারছি, যে যোগজীকরণ আসলে আমরা কেন করব। আমরা যে কোনো একটা আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের করব, যেখানে আসলে আমরা চাইলেও সূত্র প্রয়োগ করতে পারবো না। যেমন আমরা যেমন আগে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানতাম, বৃত্তের ক্ষেত্রফল জানতাম, তাই না? বাট এই অংশগুলোর জন্য কিন্তু ভাই আমরা কোনো সূত্র প্রয়োগ করতে পারবো না। তখন আমাদেরকে কি করতে হবে? তখন এই অংশগুলোর ক্ষেত্রফল বের করতে হলে আমাদেরকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। সো আশা করি তুমি ইন্টিগ্রেশনের বেসিক ধারণাটা বুঝে গেছো। আই হোপ ক্লিয়ার। যদি তোমাকে একটা কমন শেপ দিয়ে দেওয়া হয়, ধরো এটা একটা আয়তক্ষেত্র, তোমাকে যদি বলা হয় এখান থেকে ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে তুমি তো ভাইয়া একদমই লাফায় উঠে বলবা, পারি স্যার। কি বলবা? যে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে এখানে ক্ষেত্রফল কত হবে? এবি হবে। তোমাকে যদি একটা বর্গক্ষেত্র দিয়ে বলা হয় যে ভাইয়া তুমি এটার ক্ষেত্রফল নির্ণয় করো, তুমি কি বলবা? যে স্যার এটা আমি পারি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? এই স্কয়ার হয়। তোমাকে যদি একটা বৃত্ত দিয়ে বলা হয় যে ভাই এটা ক্ষেত্রফল নির্ণয় করো, তুমি কি বলবা? যে ভাই এটার ক্ষেত্রফল আমি বের করতে পারি। যদি এটার ব্যাসার্ধ আর হয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে বলো তো? বৃত্তের ক্ষেত্রফল হবে হচ্ছে পাই আর স্কয়ার। এটাও তুমি কিন্তু পারো, তাই না? কিন্তু ভাইয়া তোমাকে যদি আমি এই রকম একটা শেপ দিয়ে দিই, এইরকম একটা আঁকা বাঁকা শেপ দিয়ে দিই, এখন যদি তোমাকে বলি তুমি ক্ষেত্রফল বের করো, তো তখন কিন্তু তুমি আর পারবা না। তখন আসলে আমরা এই যে সূত্রগুলো ছিল না, এই সূত্রগুলো অ্যাপ্লাই করে কিন্তু আর ক্ষেত্রফলটা বের করতে পারবো না। তখন আমাদের কি করতে হবে? তখন যদি আমরা এই গ্রাফের ক্ষেত্রফল বের করতে চাই, তখন আমাদেরকে কি করতে হবে বলতো? ইন্টিগ্রেশন করতে হবে। তখনই আমাদেরকে কি করতে হবে? যোগজীকরণ করতে হবে। এই টাইপের ক্ষেত্রে আমরা যদি ক্ষেত্রফল বের করতে চাই, যোগজীকরণ ছাড়া কিন্তু আমরা এগুলোর আসলে ক্ষেত্রফল বের করতে পারবো না। তো আই হোপ আরো ক্লিয়ার হয়ে গেছে তোমার যোগজীকরণ আসলে কেন প্রয়োজন। এতটুকু তুমি ক্লিয়ারলি বুঝে গেছো। ধরো এবার আমাদেরকে একটা বক্ররেখার ক্ষেত্রফল বের করতে বললো। তো এটা আমরা কিভাবে করব? তো এটা করতে গেলে অবশ্যই আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন ছাড়া আসলে আমরা এই টাইপের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না।
তো এটা আমরা কেমন করে করব? তো ফার্স্টে আমরা যেটা করব দেখো ভাইয়া, ভালো করে বুঝো তুমি বিষয়টা, হ্যাঁ? যে এখানে আমাকে একটা ধরো গ্রামের কোনো একজন মানুষের জমি। তো গ্রামের তো জমি তুমি জানোই এরকম আঁকা-বাঁকা থাকে, তাই না? জমির মানে আল তো তোমরা বুঝো। এরকম আঁকা-বাঁকা করা থাকে। তো এই জমির ক্ষেত্রফল বের করতে হলে আমাদের যেটা করতে হবে, এটাকে ক্ষুদ্র, ক্ষুদ্র, ক্ষুদ্র অংশে ভাগ করে নিবা তুমি। ধরো এটা একটা তোমার ক্ষুদ্র অংশ। এখানে ১ টা, তারপরে ২ টা। এভাবে তুমি যতটা পারো ভাইয়া ক্ষুদ্র, ক্ষুদ্র অংশ মানে তুমি যতগুলা পারো ক্ষুদ্র, ক্ষুদ্র অংশে ভাগ করে নাও। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ টোটাল ধরো এখানে আমরা ১০ টা ক্ষুদ্র অংশে ভাগ করে নিলাম। আর এই প্রত্যেকটা ক্ষুদ্র অংশের জন্য আমরা এটাকে নাম দিলাম ধরো Y1 এভাবে Y2, Y3, Y4, Y5, Y6, Y7, Y8, Y9, Y10 মানে এ পর্যন্ত নাম দিলাম হচ্ছে Y10 এদিকের হচ্ছে তোমার যে দৈর্ঘ্যটা আছে এই দৈর্ঘ্য বরাবর প্রত্যেকটা নাম কি দিলাম Y দিলাম Y1 থেকে Y10 অব্দি দিলাম আর এই যে ভাইয়া এখানে ফলো করো নিচের দিকে একটা যে ফাঁকা অংশটা আছে এই ফাঁকা অংশটা হচ্ছে প্রস্থ এই প্রস্থ বরাবর আমরা প্রত্যেকটা প্রস্থর নাম দিলাম হচ্ছে ডেল এক্স মানে এটার নামও ডেল এক্স এটার নাম প্রত্যেকটা অংশের জন্য আমরা এটার নামকরণ করলাম কতটুকু বলতো ডেল এক্স পরিমাণ তো এখন আমরা এটার যদি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে এখানে একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে মানে আয়তক্ষেত্র ধর আমি এখানে একটা টান দিলাম তাহলে এটা কি হলো দেখো তো একটা আয়তক্ষেত্র হয়েছে না তারপর আমি এখানে একটা টান দিলাম তারপর ধরো এটাকে এভাবে বানাইলাম এটাকে এভাবে বানাইলাম এখানে এভাবে টান দিলাম তারপর এটাকে সেম ভাবে আয়তক্ষেত্রের শেপে আমরা নিয়ে আসলাম যদি আমরা আয়তক্ষেত্র বানাইতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য ক্ষেত্রফল নির্ণয় করাটা অনেক সহজ হবে তো আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ এটা আমরা জানি কিনা বলো তো অবশ্যই জানো তো এখানে যে প্রত্যেকটা পরিমাণ আছে ভাইয়া এখানে প্রত্যেকটার পরিমাণ কিন্তু ডেল এক্স প্রত্যেকটার পরিমাণ কত বলো তো ডেল এক্স তো এখন যদি আমরা এটার ক্ষেত্রফল বের করতে চাই তাহলে ক্ষেত্রফলটা কত হবে দেখো একটু ভালো করে বুঝিও ব্যাপারটা হ্যাঁ এখানে দেখো Y1 আছে Y1 আমরা জানি হচ্ছে ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ তো এখানে দৈর্ঘ্য হচ্ছে Y1 আর প্রস্থ কত ডেল এক্স তো Y1 ডেল এক্স প্লাস এভাবে দেখো কতগুলো আছে অনেকগুলো অংশ আছে না সেম ভাবে আমরা লিখতে পারি Y2 ডেল এক্স প্লাস Y3 ডেল এক্স প্লাস ডট 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 এখানে আমি লাস্টে যেটা লিখবো সেটা হচ্ছে YN ডেল এক্স তো এখন আমি এখানে YN ডেল এক্স কেন লিখলাম বলতেই পারো তো দেখো এটা আসলে অসংখ্য ক্ষুদ্র ভাগে ভাগ করা হয়েছে এটা কতদূর পর্যন্ত করছি আমি জানি না তুমি চাইলে এটাকে আরো ক্ষুদ্র ভাগে ভাগ করতে পারো এই জন্য আমরা ডট 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 YN ডেল এক্স পর্যন্ত এটাকে ভাগ করে নিলাম তো এইটাকে এখন আমরা মানে এটাকে আমরা জাস্ট এখন একটা সংখ্যার মাধ্যমে লিখতে চাচ্ছি বা একটা সংখ্যার মধ্যে কিভাবে লিখবো তো যেহেতু সবগুলোর যোগফলকে প্রকাশ করতে তোমার এটা কি ব্যবহার করা হয় বলতো সামিশন মানে যোগফলগুলোকে প্রকাশ করতে আমরা কি ব্যবহার করব সামিশন ব্যবহার করব এখানে একটা সামিশন ব্যবহার করলাম আর এখানে Y1 Y2 Y3 অনেকগুলো আছে না এগুলোকে জাস্ট Y দ্বারা প্রকাশ করা হলো আর লেখা হলো ডেল এক্স আর এখানে তোমার আই সমান সমান মানে এটা শুরু হয়েছিল কই থেকে ১ নাম্বার থেকে আই সমান সমান লিখলাম 1 আর উপরে লিখে দিলাম আই সমান সমান হচ্ছে n মানে এটা হচ্ছে শুরু হইছে ১ নাম্বারে এবং শেষ হইছে n এ যায় তো এভাবে আর কি তোমার হচ্ছে ক্ষেত্রফলটাকে বা ক্ষেত্রফলের সূত্রটাকে এভাবে লেখা হইতো ফার্স্টে এরপরে এরপরে দেখো যখন বিজ্ঞানী লিবনিজ এটাকে আরেকটু আমাদের জন্য সহজ করে দেয় তিনি কি করছিলেন তিনি এই সামিশনটাকে মানে সামিশনের পরিবর্তে জাস্ট একটা এস ইউজ করছেন মানে সামিশনের পরিবর্তে তিনি কি করছেন একটা এস ইউজ করছেন এস ইউজ করার পরে তিনি উপরের দিকে একটা টান দেন এবং নিচের দিকে উপরে একটা টান দেয় এবং হচ্ছে নিচের দিকে একটা টান দেয় আর এখান থেকে তোমার দেখো এরকম একটা মানে এখান থেকে সে এটা তৈরি করে এটাকে আমরা কি বলি বলতো ইন্টিগ্রেশন তারপর এখানে দেখো Y1 বা YI ছিল তিনি এটাকেও চেঞ্জ করেন তিনি এটাকে চেঞ্জ করে Y ডিএক্স আকারে লেখেন তো এভাবে আসলে এই ইন্টিগ্রেশনটা আসছে তো আশা করি তুমি বুঝছো এবং তারপরে তিনি আরো একটা কাজ করেন যেখানে তিনি লিমিট বসান যে শুরু হয়েছিল কই বলতো এখানে যেমন শুরু হয়েছিল ১ থেকে এবং শেষ হয়েছিল কোথায় এনে গিয়ে মানে শেষ পয়েন্টটা এন শুরুর পয়েন্টটা হচ্ছে 1 তার মানে এটা হচ্ছে আমার আদি অবস্থান যে বা যেটাকে বলা হয় তোমার হচ্ছে লোয়ার লিমিট এখানে লিমিট হচ্ছে 1 আর এখানে তোমার শেষটা কোথায় বলতো এনে যেটা হচ্ছে আপার লিমিট সর্বোচ্চটা মানে আমাদের এখানে দেখো শুরু হয়েছিল একে এবং সর্বোচ্চ কতটুকু পর্যন্ত আমরা গেছি বা কতগুলো অংশ নিচ্ছি ডেল এন পর্যন্ত সেটা হচ্ছে আপার আর এই নিচেরটা কি বলতো লোয়ার
তো এভাবে আসলে আমাদের ইন্টিগ্রেশনটা আসছে। তো তো আশা করি তোমরা এতটুকু আলোচনা খুব ভালো করে বুঝতে পারছো। তো ভাইয়া চলো এখানে আরো কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে অনেক ভালো করে বুঝতে হবে। এখান থেকে দেখো আরো একটা বিষয় ভালো করে ফলো করো। আমি যখন এই যে ক্ষেত্রফলগুলো বের করছিলাম, দেখো একটা বিষয় ফলো করো, কিছু, কিছু বিষয় কিন্তু স্কিপ করছিলাম। যেমন দেখো এখানে আমি ধরে নিচ্ছিলাম এটা একটা আয়তক্ষেত্র। যেমন এখানে আয়তক্ষেত্রে বানানোর জন্য আরো একটু এড করছিলাম, এখানে এড করছিলাম। তো টোটাল কথা হচ্ছে আমি কিন্তু জাস্ট আয়তক্ষেত্রটুকুরই ক্ষেত্রফল বের করছি। তাহলে বলো তো আমরা যে এখানে সূত্রটা লিখলাম, এই সূত্রটা কি আসলে ঠিক আছে নাকি এখানে মিস্টেক আছে? তো সহজ অ্যান্সার হচ্ছে ভাইয়া এখানে যেটা আমি দেখাইছি এটা সত্য, এটা মিথ্যা না, এটা সঠিক আছে। এখন তোমার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে তাহলে ভাই আপনি যে এই যে আয়তক্ষেত্রের উপরের যে অংশটুকু বা এইটুকু অংশ এই অংশগুলো তো হিসাব করেন নাই, তাহলে এই অংশগুলো কোথায় গেল, তাই না? চলো এটা আমি তাদের ক্লিয়ার করে দিচ্ছি। এটা কিন্তু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? চলো এখন টোটালি সহজ একটা কথা হচ্ছে ভাইয়া, দেখো যদি আমরা এখান থেকে ধরো আমি জাস্ট একটা প্রশ্ন নিচ্ছি বা এখান থেকে একটা সিস্টেম নিচ্ছি, নিলে এখান থেকে দেখো আমি একটু বড় করে আর্ট করতেছি, এটা মানে একটু স্পেস নিলাম। যখন এটাকে আমি বড় করে করবো দেখো, তখন এখানে এই যে ইরোর অংশটুকু, মানে যেটুকু অংশ তোমার হচ্ছে কাজে লাগবে না, দেখো তো এখানে এটুকু হচ্ছে ইরোর অংশ, এই ফাঁকা অংশটুকু কি বলতো, এগুলো হচ্ছে ইরোর অংশ। মানে আমি এই যে আয়তক্ষেত্র তো হয়েছে এইটুকু, তাই না? এইটুকু হচ্ছে ক্ষেত্র। আর এই যে বাকি অংশটুকুকে কি বলা হচ্ছে, ইরোর অংশ বা ভুল অংশ, যে অংশটা হচ্ছে আমরা হিসাব করি নাই। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা যদি এই যে ইন্টিগ্রেশন মানে হচ্ছে একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র করা। তুমি যদি এইটাকে এই চিত্রটাকে যদি আমরা এখানে এভাবে অঙ্কন করি, সেম ভাবে যদি অঙ্কন করি তাহলে কি ঘটবে দেখো তো। মানে এখানে যদি আমি অনেক বেশি ক্ষুদ্র 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 করে এটাকে মনে করো ভাগ করি, যখন আমরা এটাকে ক্ষুদ্র 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 করে ভাগ করব তখন কিন্তু এই যে ইরোর অংশটা, মানে আয়তক্ষেত্র বানাইতে যে ইরোর অংশটা থাকতেছে না, এই যে দেখো এভাবে ধরো যদি থাকে, তাহলে যদি এখন আমরা আয়তক্ষেত্রে বানাইতেছি তাহলে এটা এইভাবে যাইতে হবে। এই যে এখানে যে ইরোর অংশটা আছে, যখন তুমি এটাকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অনেক ক্ষুদ্র ভাগ করবা, তখন আসলে এই ইরোর অংশটা একদম নাই হয়ে যাবে। মানে ডেল এক্স এর মান, এখানে তো একটা প্রস্থ আছে তাই না, এই যে ফাঁকা স্থান বরাবর একটা কি আছে, প্রস্থ আছে। যখন তুমি এটাকে আরো ক্ষুদ্র করবা, এটাকে তুমি আরো ক্ষুদ্র করবা, মানে এই ভাগ সংখ্যা যত তুমি বাড়াবা তত কি হবে, এখানে যে ফাঁকা অংশটা থাকা এটা বন্ধ হয়ে যাবে। তখন এই ডেল এক্স এর মান টেন্ডস টু জিরো, মানে ডেল এক্স এর যে মানটা, এখানে যে ডেল এক্স এর মান থাকবে সেটা টেন্ডস টু জিরো হয়ে যাবে। এজন্য আমরা এটাকে আসলে অসংখ্য বা অসংখ্য ভাগে ভাগ করব। মানে এই ভাগ সংখ্যা n ইকুয়াল টু, এনটা তোমার হচ্ছে ইনফিনিটির কাছাকাছি, ঠিক আছে? মানে অসীম পর্যন্ত ভাগ করব। যে আমরা এত পরিমাণ ভাগ করব, যত বেশি ভাগ করব তত এই যে ইরোর অংশ বা ফাঁকা অংশগুলো কি হবে, পূর্ণ হয়ে যাবে এবং সেগুলা টোটালি আয়তক্ষেত্রে চলে আসবে। তো এই জন্য আসলে আমাদের এই সূত্রটা কিন্তু একদমই সঠিক আছে, কোনো ভুল নাই। তো আশা করি তুমি বুঝছো এবার ক্লিয়ার ভাবে যে এইটার কাহিনীটুকু। আমি একদম তোমাকে কিন্তু ডিটেলসে সুন্দর করে ভেঙে ভেঙে বুঝাই দিলাম।